হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের নবম অধ্যায় জৈব অণু নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এই চ্যাপ্টারের যে কভার পেজটা আছে সেটা থেকে বুঝতে পারছি এখানে কি বিভিন্ন জৈব অণু ডিএনএ এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, এই অধ্যায় শেষে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো। দেখো, জৈব অণু কী এবং প্রধান প্রধান জৈব অণু, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং জৈব অণুসমূহের বিভিন্ন পারস্পরিক কী সম্পর্ক রয়েছে। তো দেখো, এখানে প্রথমে কি বলা হয়েছে, উদ্ভিদ ও প্রাণীর সহ অবস্থান, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী যে একসাথে অবস্থান করে, অবস্থানের কারণে আমাদের জীবজগৎ কি অনেক সুন্দর এবং সুগঠিত। তো তোমাদের অনেকে জানতে ইচ্ছা হয় যে এগুলো কীভাবে হয়েছে। তো দেখো, সব প্রাণী কি একই জিনিস দ্বারা তৈরি হয়েছে নাকি এদের ভিতরে উৎপত্তিগত কোনো পার্থক্য আছে। আবার মানুষ যে সবুজ শাকসবজি খেতে পারে কিন্তু ঘাস হজম করতে পারে না, অথচ গরুর প্রধান খাদ্য হচ্ছে গাছ, এটা আসলে কীভাবে হয়ে থাকে। তার মানে সব উদ্ভিদ ও প্রাণী নিশ্চয়ই কিছু কি রয়েছে, পার্থক্য রয়েছে, যার কারণে এরা কি আলাদা আলাদা। তো দেখো, সাধারণত জীবদেহ গঠনে অসংখ্য অণু প্রত্যক্ষভাবে জড়িত থাকে, এদেরকে কী বলা হয়, জৈব অণু বলা হয়। তাহলে জৈব অণু কি, জীবদেহ গঠনে যে সকল উপাদান প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে আমরা জৈব অণু বলি। তো দেখো, এখানে জৈব অণু বা বায়ো মলিকুল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দেখো, সজীব কোষ মানে যেই সব কোষ জীবিত সেটা অসংখ্য অণু দ্বারা গঠিত হয়। তো দেখো, এই অণুসমূহের মধ্যে রয়েছে কি ক্ষুদ্র অণু, বৃহৎ অণু, যেগুলো একত্রে কী করে জৈব অণু বলে পরিচিত। তো দেখো, সাধারণত 25টির বেশি কি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু কী হয়, গঠিত হয়, এবং এর ভিতরে কি 6টি কী রয়েছে, মৌলিক পদার্থ, অর্থাৎ 25টির বেশি যে মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয় এবং এর ভিতরে যে 6টি মৌলিক পদার্থ রয়েছে, এই 6টি মৌলিক পদার্থ জৈব অণু সাধারণ উপাদান হিসেবে কী করা হয়, বিবেচনা করা হয়। অর্থাৎ 25টার ভিতরে 6টা হলো কি সাধারণ উপাদান। এগুলোর ভিতরে কী কী রয়েছে দেখো, 6টার ভিতরে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই 6টা। এটাকে সংক্ষেপে কী বলা হয়, চপস। CHOPS আর একটা এন আছে, এটাকে অন্যভাবে দিয়েছে দেখো, CHNOPS। তো দেখো, এরপরে তোমরা কি করতে পারো, ইতিমধ্যে কোষ সম্বন্ধে বিস্তারিত পড়েছো। তো কোষ তো জানোই, জীবদেহ গঠনের কার্যকরী একক হচ্ছে কোষ, এবং এই জৈব অণু দিয়েই কিন্তু কোষ গঠিত হয়। অর্থাৎ জীবদেহ যে কোষ দ্বারা গঠিত হয়, এই কোষগুলো আবার বিভিন্ন জৈব অণু দ্বারা গঠিত হয়। তো দেখো, তো জীবজগতের গঠনের ক্ষেত্রে CH অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই 6টি মৌলিক অণুর যে পরমাণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হচ্ছে কি কার্বন, এবং এই কারণে বলা হয় কি পৃথিবীতে জীবনের ভিত্তি হচ্ছে কি কার্বন। তো দেখো, এরপরে কি বলা হয়েছে, এরপরে তোমার বিভিন্ন বাষ্প, ঠান্ডা পানি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখো একটা কি করা হয়েছে, যে মিলার উপরের যে জৈব অণু থেকে জৈব অণু সংশ্লেষ করার বিভিন্ন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা নিয়ে আমরা একটু পরে দেখছি। তো দেখো, এখানে কি বলা হয়েছে, যে জীবদেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড নামের 4 ধরনের যে জৈব উপাদান দ্বারা গঠিত। তাহলে জীব যে গঠিত হয়, এই 4টি মৌলিক উপাদানের মধ্যে কী কী রয়েছে, কার্বন, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও লিপিড। এটা তোমরা দাগিয়ে রাখো বইয়ে। তো দেখো, এদের ভিতরে যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এই দুইটা যে জৈব রাসায়নিক উপাদান ছাড়া কী হয়, সজীব বস্তু গঠিত হতে পারে না, এবং এর থেকে ধারণা করা হয় কি যে সৃষ্টির শুরু থেকেই জৈব অণুগুলো তৈরি হয়েছিল, এবং বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার ফলে সেগুলো কী হয়েছে, যুক্ত হয়ে আমাদের যে কোষ আছে সেই কোষগুলো তৈরি হয়েছিল। তো বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় বা শক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াতে কী করে, ত্বরান্বিত করে, যার ফলে কি হয়, যে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুগুলো তৈরি হয়েছিল। তো এই ধারণাকে প্রমাণ করার লক্ষ্যে 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার হ্যারল্ড উরে কী করেছে, যে পরীক্ষাগারে একটি আদি যে পৃথিবীর কৃত্রিম রূপ তৈরি করেছেন, যেখানে পুরোপুরি আবদ্ধ একটি সিস্টেমে যে প্রাচীন পৃথিবীর যে সকল উপাদান ছিল, যেমন পানি, মিথেন, অ্যামোনিয়া, এগুলো কী করা হয়েছে, সম্ভবত মিশ্রণ করা হয়েছিল। তো এবং সেটাকে কী করা হয়েছে দেখো, সেই সময়কার বজ্রপাতের অনুকরণে সেখানে একটি বৈদ্যুতিক ডিসচার্জ করা হয়েছিল। তো 1 সপ্তাহ পর সেখানে কী দেখা গেছে, যে অ্যামিনো অ্যাসিড অণু তৈরি হয়েছিল, সংশ্লেষ হতে দেখেন বা তৈরি হতে দেখেন। অর্থাৎ তারা প্রমাণ করে কি, যে প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে কী হয়, জৈব অণু হওয়া সম্ভব। কারণ কি, যেগুলো অজৈব অণু ছিল, পানি, অ্যামোনিয়া, এগুলো অজৈব অণু ছিল, এগুলোকে মিশ্রিত করে যখনই বজ্রপাত করা হলো তখনই সেগুলো কী হলো, জৈব অণুতে পরিণত হয়ে গেল। অর্থাৎ এগুলো কি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। তো দেখো, এখানে বিভিন্ন কিছু চিত্র দেওয়া আছে, যে লিপিডের চিত্র, তারপর তোমার নিউক্লিক অ্যাসিডের চিত্র, কার্বোহাইড্রেটের চিত্র, প্রোটিনের চিত্র, এগুলো দেওয়া আছে। দেখো, এরপরে কী বলা হয়েছে, যে জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয় তাদেরকে কী বলে, তাদেরকে কোষের জীবজ পলিমার বলা হয়। তাহলে জীবজ পলিমার কোনগুলো, এই যে এগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, এগুলো বলা হয় জীবজ পলিমার। যেমন কার্বোহাইড্রেট সরল সুগারে, তারপরে প্রোটিন অ্যামিনো অ্যাসিডে, ও নিউক্লিক অ্যাসিড মনোনিউক্লিয়েটে, এবং লিপিড ফ্যাটি অ্যাসিডের কি জীবজ পলিমার। অর্থাৎ এগুলো কি
পলিমার বলতে কী বোঝানো হয়েছে, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মিলে যে বড় অংশটা তৈরি করে সেগুলোকে কী বলা হয়, পলিমার। অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি হয় সরল সুগারের, অনেকগুলো সরল সুগার দ্বারা। তারপর তোমার প্রোটিন যে তৈরি হয় অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে এই প্রোটিনটা তৈরি হয়। তারপর অনেকগুলো মনোনিউক্লিওটাইডের সমন্বয়ে তোমার নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়। তারপরে তোমার যে অনেক ফ্যাটি অ্যাসিড, অনেকগুলো ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে কী হয়, আবার এই লিপিডটা তৈরি হয়। এগুলোকে কী বলা হয়, জীবজ পলিমার বলা হয়। তো এই 4 ধরনের অণু সম্পর্কে এখন আমরা কী করব, বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বা শর্করা। তো শর্করা তো আমরা সবাই চিনি, আমরা যে ভাত রুটি এগুলো খাই, এগুলোর ভিতরে কী থাকে, প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। তো দেখো, জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয়ী উপাদান ও শক্তির ভাণ্ডার হচ্ছে কি, এই কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ যা প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা নিয়ে গঠিত হয়। এবং এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কত থাকে, 1:1, অর্থাৎ 1:2:1। তো দেখো, উদ্ভিদের সবুজ অংশের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কী হয়, তোমার কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে কী হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়। তো এটা তোমরা সবাই জানি, উদ্ভিদের কাজই হচ্ছে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কী করবে, সে শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট উৎপন্ন করবে এবং অক্সিজেন উৎপন্ন করে। সেই অক্সিজেন আমরা যে আমাদের শ্বাস নেওয়ার সময় গ্রহণ করি এবং কার্বোহাইড্রেট আমরা খাবার হিসেবে খেয়ে থাকি। তো দেখো, আমাদের প্রতিদিনের এই খাবার একটি বড় অংশ শর্করা, কার্বোহাইড্রেট জাতীয় কি খাবার, এবং আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূলত 7টি উপাদান, যেমন পানি, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং যে মিনারেলস। একটি হলো কি, কার্বোহাইড্রেট বা শর্করা। দেখো, শর্করা আমাদের কি করে, শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে তার শরীরে ফ্যাট বা চর্বি হিসেবে কি করে, জমিয়ে রাখে। অর্থাৎ আমরা যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শর্করা খাই, অতিরিক্ত ভাত, তারপরে রুটি, এগুলো যদি আমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাই, তাহলে কী হবে, সেই অতিরিক্ত পরিমাণটা আমাদের শরীরে চর্বি হবে। তো দেখুন, অনেকে কী হয়ে যায়, চর্বি হয় বা মোটা হয়ে যায়, যে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার ফলে সেই অতিরিক্ত খাবারটা তাদের শরীরে জমা হয়ে যায় এবং সেটা কী সে পরিণত হয়, তা ফ্যাট বা চর্বিতে পরিণত হয়ে যায়। তো দেখো, শরীরে শর্করার ভাঙনের পর তা নানা রকম ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে কী হয়, বিভক্ত হয়ে যায় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্রতম কোষে এসে সেটি পৌঁছালে শরীরের নানা স্থানে সুবিধূষিত হয়। অর্থাৎ আমরা যে খাবারটা খাই, সে শর্করাটা ভেঙে ভেঙে কী হয়, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়। আমরা যে ভাত রুটি এগুলো খাই, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয় এবং এটা কী হয়, শরীরের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। তো দেখো, এরপরে কী বলা হয়েছে, কয়েকটি কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করা যায়। এটি তোমরা সবাই জানো কি, এক ধরনের কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, সেটিকে আমরা কি বলবো, সেটিকে আমরা সুগার বলে থাকি সাধারণত। অর্থাৎ যেমন তোমার চিনি ধরো আছে, চিনি এটা কি অনেক মিষ্টি, তারপরে দানাদার এবং এটা কি পানিকে কিন্তু দ্রবণীয় বা মিশে যায়, তাহলে চিনিকে আমরা কি বলতে, সুগার। এটা তোমরা সবাই জানো। এরপর দেখো কি আছে, গ্লুকোজ, এবং গ্লুকোজও সুগারের একটি উদাহরণ। অন্যটি হচ্ছে স্টার্চ, অর্থাৎ স্টার্চ হচ্ছে মিষ্ট নয়, অদানাদার এবং পানিতে দ্রবণীয়। অর্থাৎ দেখো, আমাদের পরিচিত উদ্ভিদ থেকে পাওয়া চাল, ময়দা, আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে কী পাই, আমরা স্টার্চ পাই। অর্থাৎ দেখো, আমরা যে চিনিটা খাই, চিনিটা কিসের ভিতরে পড়ে, চিনিটা হচ্ছে তোমার সুগারের ভিতরে পড়ে। আর তোমার কি রয়েছে, তোমার যে চাল, আলু, ময়দা এগুলো তোমার কিসের ভিতরে পড়ে, এগুলো তোমার স্টার্চ জাতীয় শর্করার ভিতরে পড়ে, আর চিনিটা হচ্ছে সুগার জাতীয় শর্করা। তো দেখো, এরপরে কি বলা হয়েছে, যে কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তো এদের ভেতরে সবচেয়ে ক্ষুদ্র ও সরলতম একের নাম কি হচ্ছে, মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ও সরলতম। এরপরে এটি অন্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে। তো মনোস্যাকারাইডের কাজ কি, মনোস্যাকারাইডের কাজ হচ্ছে অন্যান্য জটিল কার্বোহাইড্রেট এরা তৈরি করে এবং এদের সাধারণ সংকেত হচ্ছে কি, CnH2nO, অর্থাৎ কার্বনের থাকবে N পরিমাণ, H থাকবে 2N পরিমাণ, আর O থাকবে তোমার N পরিমাণ। অর্থাৎ কার্বন যদি 6টা থাকে, তোমার হাইড্রোজেন থাকবে কত, 6-এর দুগুণে হয় 12, এবং অক্সিজেন থাকবে 6টা, অর্থাৎ এইভাবে গঠিত হবে। এটা হচ্ছে কি এদের সাধারণ সংকেত এই কার্বোহাইড্রেটেড। তো দেখো, এদের অণুতে কার্বন পরমাণু 5টি হলে তাকে আমরা কি বলবো, পেন্টোজ, আর যদি 6টি থাকে তাহলে কি বলবো, হেক্সোজ। তো দুটি পেন্টোজ সুগারের অণু দেখানো হয়েছে, অর্থাৎ এখানে 5টা কার্বন আছে। দেখো এই যে এটা যে আমরা আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, আর এই যে হচ্ছে একটা কার্বন, তো 5টা কার্বন, এটাকে আমরা কি বলবো, যে পেন্টোজ। তো দেখো, দেখানো হয়েছে এর একটি ডি অক্সিরাইবোজ সুগার এবং অন্যটি হচ্ছে রাইবোজ সুগার। তো রাইবোজ এবং ডি অক্সিরাইবোজ সুগারের গঠনগত দিক থেকে একই রকম, কিন্তু পার্থক্য হচ্ছে কি, ডি অক্সিরাইবোজ সুগারের একটি কার্বনে অক্সিজেন নেই। অর্থাৎ দেখো, এই যে এখানে আমরা ডি অক্সিরাইবোজ যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রায় সেম। তখন এই যে এইটুকু সেম, এইটুকু সেম, এইটুকু সেম, সবটুকুই সেম, কিন্তু ডিফারেন্স হচ্ছে তোমার এই যে এইটুকে আর এইটুকে। তো দেখো, রাইবোজে কি তোমার একটা যে এখানে ও এইচ আছে, কিন্তু এখানে শুধু এইচ আছে, অর্থাৎ এখানে একটা ও নেই।
ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার মূলত পার্থক্য রাইবোস এবং যে তোমার ডিঅক্সিরাইবোসের ভিতরে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো তোমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় দেখতে পাবে কি যে এই পেন্টোজ সুগারের জীবজগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো দেখো এরপর আমরা কি করব, যে কার্বোহাইড্রেটটা যে আছে, কার্বোহাইড্রেটটা যে কিছু যে শারীরবৃত্তির ভূমিকা, এগুলো নিয়ে আমরা কি করব, আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।